ধারণাটা আপনাদেরকে দেই, খুবই ভালোভাবে বুঝবেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন, মডাল অক্সিলারি ভার্ব, আমরা যদি প্রথমে এটা ডেফিনেশনটা বোঝার চেষ্টা করি, যে মডালস আর অক্সিলারি ভার্ব মানে এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব, অক্সিলারি বা হেল্পিং মানে কি? এই ভার্ব গুলো অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে বাক্য গঠন করে বা কথা বলতে সাহায্য করে। দে আর ইউজড উইথ মেইন ভার্ব টু গিভ অ্যাডিশনাল মিনিং টু দ্য মেইন ভার্ব। তারা মেইন ভার্বের সাথে ব্যবহৃত হয় অতিরিক্ত তথ্য দিতে বা অর্থ দিতে মেইন ভার্বকে। অর্থাৎ এই অধ্যায়ে মডেলগুলোর নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে। তবে মডেলের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্মে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো বসানো যাবে না। মেজর মডেলস আর, অর্থাৎ মূল মডেল গুলো হচ্ছে ক্যান মানে পারা, খুড পারা অতীত অর্থে, মে সম্ভাবনা অর্থে, মাইট পাস্ট অফ মে, শ্যাল বা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে বসে, উড অতীত অভ্যাস অর্থে ব্যবহৃত হয়, ইউজ টু এটিও অতীত অভ্যাস অর্থে ব্যবহৃত হয়, শুড এর মানে হচ্ছে উচিত, ought টু মানে উচিত, মাস্ট এর মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু মানে সাহস করা, উড বেটার বা র্যাদার এর বাংলা অর্থ হচ্ছে বরং, উচিত বা ভালোই। এই প্রত্যেকটা মডাল ভার্বের আবার ডিটেলস ইউজ আছে, তো সেটা আমরা পরে দেখব। আগে এটা বোঝার চেষ্টা করি যে মডাল ভার্বটা এটা আমরা কেন শিখছি, কেন এদের ব্যবহারটা আমাদের শেখা প্রয়োজন বা জানা প্রয়োজন। মেইন কথা হচ্ছে, ইংলিশে সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমরা একটা টাইমে স্থির থাকতে পারি না। জাস্ট একটা নির্দিষ্ট টাইমের উপর ভিত্তি করে ইংলিশ স্পিকিং করতে পারি না, লিখতে পারি না কোনো কিছু। ইংলিশে যদি আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে চান, আপনি যদি এক্সপার্ট হতে চান, আপনার মনের ভাবটাকে ক্লিয়ারলি আপনি এক্সপ্রেস করতে চান, প্রকাশ করতে চান, তাহলে আমরা টেন্স এর ব্যবহার করে থাকি। আমরা জানি যে 3 প্রকার টেন্স আছে: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। প্রতিটা টেন্সের 4টা করে ক্লাসিফিকেশন আছে, তাই না? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তো টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার হচ্ছে 12টা। একটা পার্টিকুলার ভার্বকে আপনি 12 ভাবে ডিসক্রাইব করতে পারবেন, 12টা টাইমে নিতে পারবেন বা বলতে পারবেন একটা কথাকে। কিন্তু এই 12টা টাইম বা যেটা শর্টে যেটা বলা যেতে পারে, অনলি টেন্সের স্ট্রাকচার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে যথেষ্ট নয়। আপনি যে কথা ইংলিশে বলতে চাচ্ছেন, যেভাবে আপনার থট চিন্তা ভাবনাটাকে এক্সপ্রেস করতে চাচ্ছেন ইংলিশে, এটা যদি পরিপূর্ণভাবে করতে চান, টেন্স দিয়ে সম্ভব নয়। মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার শিখতে হয়। এগুলো মূলত প্রবাবিলিটি, অ্যাবিলিটি, পসিবিলিটি, অব্লিগেশন, রিকোয়েস্ট, পারমিশন, সাজেশন এই ধরনের কিছু সেন্স প্রদান করে, যেগুলো টেন্স প্রদান করে না। এই ধরনের টাইমিং প্রদান করে, যেগুলো টেন্স প্রদান করে না। তো কিভাবে মডাল ভার্ব যে সেন্টেন্স গুলো তৈরি হয়, চলুন দেখা যাক। দেখেন, এই যে একটা টেবিল, ফার্স্টে সাবজেক্ট। যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের প্রথমত দরকার কি? সাবজেক্ট, দেন মডাল ভার্ব, এরপর হচ্ছে মেইন ভার্ব। বাট এখানে টেন্স এর স্ট্রাকচারে আপনারা দেখেছেন, এক একটা টেন্সের স্ট্রাকচারে কিন্তু এক এক ধরনের মডাল অক্সিলারি বসে। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের মডাল অক্সিলারি বসে। অর্থাৎ, সরি, ভুল হচ্ছে, এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের মেইন ভার্ব বসে। আই মিন ভার্বের ফরম্যাট চেঞ্জ হয়। কখনো ভার্বের সাথে এস বা ইএস থাকে, ডি, ইডি, টিএন, আইএনজি, এরকম ভাবে ভার্বের ফরম্যাট চেঞ্জ হয়। বাট মডাল ভার্বের ক্ষেত্রে যে মডালই হোক না কেন, ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বটা অলওয়েজ রুট ফর্ম বা বেস ফর্মে থাকে। মেইন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হয় না। আর সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকি অংশটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। যেমন, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। মূলত মডাল ভার্বের অর্থের পরিবর্তনের কারণে বাক্যের অর্থের, কথার, কালের বা সময়ের পরিবর্তন হয় এই জায়গাটাতে। তাহলে কি বলছি? আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। এটা সম্ভাবনা অর্থে। ক্যান হচ্ছে সামর্থ্য বা অ্যাবিলিটি অর্থ প্রকাশ করে, আর মে হচ্ছে সম্ভাবনা বা পসিবিলিটি অর্থ প্রকাশ করে। আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ought টু স্পিক ইংলিশ, এই ওট টু এর মানে হচ্ছে উচিত, আমার ইংরেজি বলা উচিত।
আপনাদের যে দুটো পিডিএফ দিয়েছি 21 and 22, এগুলো ভালো করে দেখবেন, আপনার সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা দরকার। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস করি বা বলতে সাহস দেখাই। খুব সিম্পল ভাবে সেন্টেন্স গুলো তৈরি করা, ফার্স্টে সাবজেক্ট, দেন মডাল ভার্ব, দেন মেইন ভার্বের বেস ফর্ম। এভাবে আপনারা যে কোনো মেইন ভার্বের পরিবর্তন করে সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন ভালোভাবে বোঝার চেষ্টা করেন। সাবজেক্ট, দেন মডাল ভার্ব হি, এটা সাবজেক্ট, দেন ইউজ টু। এরপর কি মেইন ভার্বটা কি সুইম, হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়ম, শৈশবে সে নদীতে সাঁতার কাটতো। মাদার ইউজ টু রিসাইট হোলি কোরআন এভরিডে, মা প্রত্যহ কোরআন পাঠ করতেন। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন, সে প্রশ্নটার উত্তর দিতে পারত। হিমেল উড গো টু দ্য সিনেমা এট টাইমস, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। অর্থাৎ একটা কাজ হতো, কেউ করতো, কেউ যেত, কেউ কারো করা উচিত, কেউ অবশ্যই করবে। এই ধরনের সেন্স মূলত এই মডাল ভার্ব দ্বারা দিয়ে থাকে বা হয়ে থাকে। এখন আমাদের শুধু সেন্টেন্স বা বাক্য এইভাবে তৈরি করলে হবে না, একটি সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাবল বেস ওয়ার্ড অ্যাড করা, এগুলো করতে হবে। না হলে কখনো পারফেক্ট ওয়েতে তৈরি করতে পারবো না আমরা সেন্টেন্স বা বাক্যগুলো। তো সেইটা কিভাবে আমরা করতে পারি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। কিভাবে যে কোনো সেন্টেন্স বা যে কোনো বাক্যকে আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন। দেখেন, জাস্ট মডাল ভার্ব গুলো কি, অক্সিলারি ভার্ব। সো যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার নিয়ম হচ্ছে এই হেল্পিং বা অক্সিলারি ভার্বের সাথে মূলত নট ইউজ করা। কি বললাম, হেল্পিং বা অক্সিলারি ভার্বের সাথে নট ইউজ করলে যে কোনো সেন্টেন্স বা বাক্য নেগেটিভ হয়ে যায়। সো মডেল গুলো ওয়ান কাইন্ডস অফ অক্সিলারি ভার্ব। আই কান্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। উই কুডেন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। ইউ শুডন্ট ড্র পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। হি উডন্ট সিং আ সং, সে গান গাইতো না। সে মাইটন্ট প্লে ফুটবল, সে ফুটবল নাও খেলতে পারতো। আই শান্ট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব না। দে ওন্ট ক্লাইম্ব আ ট্রি, তারা গাছে উঠবে না। রানী মাস্ট, মাস্ট নট ড্রাইভ আ কার, রানী অবশ্যই গাড়িটা চালাবে না। অর্থাৎ সাবজেক্ট, দেন মডাল ভার্ব, দেন মেইন ভার্বের বেস ফর্ম, দেন অবজেক্ট। এইভাবে একটা পারফেক্ট সেন্টেন্স তৈরি হয়। ইউ খান ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডন্ট ড্র আ পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাস্ট, মাস্ট নট ড্র আ পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবেন। অর্থাৎ আপনি যে মডেল দিবেন সেভাবেই সেন্টেন্স গুলো হবে, যে মেইন ভার্ব দিবেন সেভাবেই সেন্টেন্স গুলো হবে। শুধু আমাদের শিখে রাখতে হবে কিভাবে নেগেটিভ করব, কিভাবে ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ কিভাবে হবে, জাস্ট মডাল অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে, আর কিছুই না। মরাল ভার্বটা সাবজেক্টের আগে আসবে। ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি। কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম। কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম। উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে। উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে। মাস্ট হি ড্র আ পিকচার, সে কি অবশ্যই একটা ছবি আঁকবে। মাস্ট হি ড্র আ পিকচার, সে কি অবশ্যই একটা ছবি আঁকবে। মে শি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লিখতে পারে। সে কি একটা চিঠি লিখতে পারে। শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত। শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত। মাইট রানা ডু দা ওয়ার্ক, রানা কি কাজটা করতেও পারতো। মাইট রানা ডু দা ওয়ার্ক, উইল রানী ডু দা ওয়ার্ক, রানী কি কাজটা করবে। অর্থাৎ কুড উই স্পিক ইন ইংলিশ, আমরা কি ইংরেজি বলতে পারতাম। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো। কুড ইউ লেন্ড মি ইউর বুক, তোমার বইটা কি আমাকে ধার দিবে। অর্থাৎ রিকোয়েস্ট করা বোঝাতেও কুড এর ব্যবহার হয়। উইল ইউ ড্র পিকচার, তুমি কি ছবিটা আঁকবে। উইল ইউ পোস্ট দ্য লেটার, তুমি কি চিঠিটা ডাকে দিবে। ক্যান শি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটা করতে পারে। শ্যাল আই ডু ইট, আমি কি এটা করবো। তো জাস্ট এভাবে আপনারা একটা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে পারেন। মডেলের সাথে নট বসালে নেগেটিভ, মডেল সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ। আপনার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হচ্ছে, প্রথম কাজ হচ্ছে এই যে মডেল ভার্ব, মডেল ভার্বের যে অ্যাকচুয়াল মিনিং, অ্যাকচুয়াল অর্থ সেটা জানা। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন, নিতে পারছেন আমি কি বলছি। মডাল ভার্ব, আমি গতকাল যেটি পড়িয়েছিলাম আপনাদের, আমার ভুল হয়ে গেছিল, মানে ওইটা হচ্ছে একটা প্র্যাকটিস শিট ছিল। ওইটা আমি আপনাদেরকে দিতে চেয়েছিলাম প্র্যাকটিস করানোর জন্য, বাট মডেলের মেইন যে ক্লাস সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে আপনারা আমার আমার আগের অনেকে আমার সাথে যারা ফ্রি ক্লাসগুলো করেছিলেন সেখানে আমি এই বিষয়গুলোর উপর কথা বলেছিলাম। এই যে মডেলটা আমি দেখালাম একসাথে,
এবং নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় আপনারা দেখলেন। এখন এই প্রতিটা মডেলের আবার আলাদা আলাদা ব্যবহার আছে, সেটা আমরা একটু দেখবো। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? স্যার। ওকে, দেখেন, বোঝার চেষ্টা করেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। যেমন দেখেন, ইউজ অফ ক্যান ভার্ব, ক্যান ভার্বের যে ব্যবহারটা আছে, এটা কিভাবে আমরা ব্যবহার করে থাকি। ক্যান হচ্ছে একটি মডাল ভার্ব। ক্যান শব্দটি সেন্টেন্স এর বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে। এখন আমরা দেখব ক্যান শব্দটি সেন্টেন্সে কতভাবে বসতে পারে এবং কত ধরনের অর্থ দিতে পারে। অর্থাৎ জাস্ট আমরা জানি ক্যান মানে পারা, বাট এগুলো বিভিন্নভাবে ফর্ম, এদের স্ট্রাকচার গঠন করে। যেমন ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, যেটি অ্যাবিলিটি বোঝায়। ক্যান বি প্লাস নাউন, যেটি হতে পারে বোঝায়। ক্যান বি প্লাস পজিশন, যেটি থাকতে পারে বোঝায়। বিই বি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে হওয়া অথবা থাকা। বি এর পরে যদি পার্সন বা নাউন থাকে, তাহলে বি এর মানে হওয়া। যদি প্লেস বা অ্যাডভার্ব থাকে, তাহলে বি এর মানে থাকা। ক্যান হ্যাভ প্লাস পজিশন, কোনো কিছু কারো অধিকারে থাকে, অধিকারে থাকা বোঝায়। সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে, ক্যান বি। সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকে, তখন ক্যান হ্যাভ। এই ক্যান হ্যাভ এর ব্যবহারটা তখন হয়ে থাকে। তো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, আমাদের প্রত্যেকটা বিষয়কে একটু নেওয়ার চেষ্টা করতে হবে। আপনারা আহ মনোযোগ দিয়ে দেখেন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ। দেখেন, প্রথম স্ট্রাকচার হচ্ছে ক্যানের অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা জানি, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ এটা হচ্ছে মূলত অ্যাবিলিটি বোঝায়। যেমন দেখেন, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি, মানে অ্যাজ ইউজুয়াল ক্যানের ব্যবহার করতে আমরা যেটা জানি। হ্যাঁ, আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই ক্যান, দে ক্যান সিং আ সং, তারা গান গাইতে পারে। এরপর দেখেন, এই ক্যান ভার্বের আরো কিছু ব্যবহার আছে। যেমন রিকোয়েস্ট বা পারমিশন বোঝাতেও ক্যানের ব্যবহার হয়। যেমন কি বলছে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে। এখানে এই রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের জন্য মূলত তিনটি ভার্বের ব্যবহার হয়: ক্যান, কুড এবং উড। কি বলছি আমি? ক্যান, কুড এবং উড। ক্যান মূলত ইনফর্মাল মিনিং প্রদান করে, যার সাথে তুই তোকারি বা তুমি আমি করে সম্পর্ক, সেখানে ক্যানের ব্যবহার হয়। কুড এবং উড ফর্মাল মিনিং প্রদান করে, অর্থাৎ যেখানে আপনা আপনি করে সম্পর্ক। আপনার অফিসের বস, সিনিয়র অফিসার, টিচার, এইসব জায়গায় কুড অথবা উডের ব্যবহার করতে হয়। কুড অথবা উডের ব্যবহার করতে হয়। যেমন দেখেন, আরেকটু ডিটেলসে বোঝার চেষ্টা করেন বিষয়গুলোকে। ক্যান ইউ সিট বিসাইড মি, এর মানে হচ্ছে তুমি কি একটু আমার পাশে বসবে। এখন আপনি বলতে পারেন, আপনি তো উইল ইউ সিট বিসাইড মি বলতে পারেন, ক্যান ইউ কেন বলছেন? এর প্রধান কারণ হচ্ছে, উইল ইউ সিট বিসাইড মি মানে ডিরেক্ট বলা। ইংলিশ এটা তো একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। এটা অনেকটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। আপনি যার সাথে কথা বলছেন, আপনার অপোজিটে যে পার্সনটা আছে, তার সাথে কথা বলার ধরনটা কেমন আপনার। আপনি যদি অনুরোধ করে বলেন, রিকোয়েস্ট করে বলেন, আপনাকে অবশ্যই এটাই বলতে হবে, ক্যান ইউ সিট বিসাইড মি। এই ক্যানের পরিবর্তে আপনি যদি এখানে বলতেন, কুড ইউ সিট বিসাইড মি আর উড ইউ সিট বিসাইড মি, তখন এরকম হতো, আপনি কি একটু আমার পাশে বসবেন, মানে ক্যান, তুমি কি আমার পাশে বসবে। কুড বা উড, আপনি। অর্থাৎ ক্যান ইনফর্মাল মিনিং দেয়, কুড অথবা উড ফর্মাল মিনিং প্রদান করে। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে। কুড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন। ক্যান ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ, আমার সাথে কি একটু লাঞ্চে যাবে। সো এইভাবে আমরা জানি ক্যান মানে পারা, কিন্তু এইটা ছাড়াও এই ক্যান ভার্বটি রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশন, অর্থাৎ অনুরোধ,
অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। একটু বোঝার চেষ্টা করুন। স্ট্রাকচার টু, সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস নাউন, এই কাঠামোটি দ্বারা হতে পারে বোঝায়। অর্থাৎ এখানে বি মানে হওয়া, এটা মেইন ভার্ব, ক্যান হচ্ছে মডাল ভার্ব, এরপরে নাউন আসছে, অর্থাৎ হওয়া বোঝাবে। একটু দেখার চেষ্টা করেন। হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। ক্যান বি প্লাস পজিশনটা কেমন? হি ক্যান বি এট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। রুমা ক্যান বি এট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা এখন অফিসে থাকতে পারে। অর্থাৎ ক্যান বি এর পরে যদি প্লেস থাকে, বা এগুলোকে কিন্তু মূলত বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাহলে বি এর মানে হচ্ছে থাকা। আর ক্যান বি এর পর যদি পার্সন বা নাউন থাকে, তাহলে বি এর মানে হচ্ছে হওয়া। এবার দেখবো ক্যান হ্যাভ প্লাস পজিশন। শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। অর্থাৎ কারো অধিকারে কোনো কিছু থাকে বা কারো মালিকানায় কোনো কিছু থাকে, এটা বোঝাতে ক্যান হ্যাভ প্লাস ভি থ্রি। এইভাবে কুডের ব্যবহারটা আছে, সুরের ব্যবহারটা আছে, উডের ব্যবহারটা আছে। এই ব্যবহারগুলো আমাদের একটু বুঝতে হবে। যেমন দেখেন, আমি এই মডেলটা নিয়ে একটু কথা বলবো, প্রত্যেকে একটু এটার উপর ফোকাস করেন। মে অ্যান্ড মাইট কতটা গুরুত্বপূর্ণ দেখেন। মূলত এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এগুলো সাধারণত একরকম ব্যবহার হয় না। মনের ভাব প্রকাশ করার জন্য বিভিন্ন সিচুয়েশনে এই ভার্বগুলোর ব্যবহার হয়। যে সকল ক্ষেত্রে মে এবং মাইটের ব্যবহার হয়, পজিবিলিটি বা অ্যাবিলিটি অর্থে, আর মেইনলি সম্ভাবনা অর্থে, পজিবিলিটি অর্থে ব্যবহৃত হয়। পারমিশন অনুমতি প্রদান অর্থে, উইশ বা হোপ ইচ্ছা বা প্রার্থনা অর্থে। এবার দেখেন মে বা মাইটের কিছু ফর্ম আছে। মে মাইট, মে বি মাইট বি, মে হ্যাভ মাইট হ্যাভ, মে হ্যাভ বিন মাইট হ্যাভ বিন, মে হ্যাভ হ্যাড মাইট হ্যাভ হ্যাড। এই যে আপনারা যে ফর্ম গুলো দেখছেন, হ্যাভ হ্যাড যদি কোথাও থাকে এরকম, এরপরে আবার আরো একটা মেইন ভার্ব থাকবে কিন্তু, তখন কি তার অর্থ আপনি বের করতে পারবেন যদি এদের সঠিক ব্যবহার না জানেন? পারবেন না। এখানে সম্ভাবনার একটা মান নির্ধারিত থাকে। মানে 50% পসিবিলিটি বোঝাতে আমি যদি বলি আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, অর্থাৎ হওয়ার সম্ভাবনা 50%, হতেও পারে নাও পারে। আবার যদি বলি ইট মাইট রেইন টুডে, আজ বৃষ্টি হতেও পারে, এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 30%। যদি এরকম হয় তাহলে মাইটের ব্যবহার হবে, অর্থাৎ ক্ষীণ সম্ভাবনা বোঝায়। আর মে হচ্ছে হাফ পসিবিলিটি বোঝায় বা সম্ভাবনা বোঝায়। সো এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন দেখেন, ও আর মাস্ট ভার্বের ব্যবহার এর সাথে করা যায়। মাস্ট মানে অবশ্যই কেউ কিছু করবে, এটা 100% পসিবিলিটি বোঝায়। যেমন ইট মে রেইন টুডে, এর বাংলা অর্থ কি? আজ বৃষ্টি হতে পারে, মানে হওয়ার সম্ভাবনা 50%। আমি যদি বলি ইট মাইট রেইন টুডে, আজ বৃষ্টি হতেও পারে, হওয়ার সম্ভাবনা কত? 30%। কিন্তু আমি যদি বলি ইট মাস্ট রেইন টুডে, ইট মাস্ট রেইন টুডে, তাহলে অর্থ কি? আজ অবশ্যই বৃষ্টি হবে। ইট মাস্ট রেইন টুডে অর্থ কি? আজ অবশ্যই বৃষ্টি হবে, সম্ভাবনা কত? 100। সো মে বি মাইট বি, তাহলে এটা ওই ক্যান বি বা কুড বি যেমন হতে পারে বা থাকতে পারে, এটাও ঠিক তেমন। হি মে বি এট হোম, সে বাড়িতে থাকতে পারে। বাট এইখানে থাকার যে কন্ডিশন, থাকার যে সিচুয়েশন, এটা সম্ভাবনা অর্থে ব্যবহৃত হচ্ছে। হি মাইট বি এট হোম, সে বাড়িতে থাকতেও পারে, পসিবিলিটি অর্থে, মনে হয় সে থাকতে পারে, এরকম। আবার দেখেন মে বি বা মাইট বির কতগুলো ফর্ম আছে। মে বি বা মাইট বি এর পরে ভি থ্রি, যেমন এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। দিস ওয়ার্ক মে বি কমপ্লিটেড টুডে, এই কাজটা আজ সম্পন্ন করা যেতে পারে, বাংলাটা এরকম। এই কাজটি আজ সম্পন্ন করা যেতে পারে, যে যদিও প্যাসিভ ভয়েসের ক্লাস এখনো নেইনি আপনাদের, নিলে বুঝতে পারবেন। ইট মে বি ডান টুডে, এটা আজ আহ, সম্পন্ন করা যেতে পারে। দে মে বি ট্রাভেলিং নাও, তারা এখন, ও এইটা আবার মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে না, যেমন শ্যাল বি বা উইল বি এর পর ভার্বের সাথে আইএনজি, ঠিক ওই রকমই
শ্যাল বা উইলের পরিবর্তে মে বা মাইট বি প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন আমি যদি বলতাম দে উইল বি ট্রাভেলিং, মানে হচ্ছে তারা ট্রাভেল করতে থাকবে, ভ্রমণ করতে থাকবে। দে 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 উইল বি স্টাডিং, তারা পড়াশোনা করতে থাকবে। এই উইলের পরিবর্তে জাস্ট মে বা মাইট বসানো বা মাস্ট বসানো, তাহলে কি মে মাইট বা মাস্টের অর্থ অনুযায়ী হবে। আর এইদিকে কি করতে থাকবে, মানে দে মে বি ট্রাভেলিং নাও, মানে হচ্ছে তারা ভ্রমণ করতে থাকতে পারে, তারা ভ্রমণ করে থাকতে পারে, ভ্রমণ করতে থাকতে পারে। দে মাইট বি স্টাডিং নাও, তারা এখন পড়তে থাকতে পারে, তারা এখন পড়তে থাকতে পারে। হি মাস্ট বি প্লেইং নাও, সে এখন খেলতে থাকতে পারে, সে এখন খেলতে, সরি, সে এখন অবশ্যই খেলতে থাকবে, সে এখন অবশ্যই খেলতে থাকবে। এই ধরনের একটা অর্থ দেয়। এখানে আমি বাংলাগুলো দেইনি এই কারণে আপনারা যাতে করে চিন্তা করে বাংলাটা বুঝতে পারেন বা আপনারা নিজেরা বসাতে পারেন বা ইউজ করতে পারেন। দেখেন কোনোটাই বাংলা নেই, বাংলা দেওয়া আছে সেরকম আরেকটা পিডিএফ আছে, সেটা আমি দেখাচ্ছি, বাট এইগুলোতে বাংলা নেই। এটা যাতে করে আপনারা ভাবতে পারেন যে এইগুলোর অর্থটা ঠিক কেমন হতে পারে। যেমন মে হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস ভি থ্রি যদি থাকে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স আছে না, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভি থ্রি, ওইটারই একটা সেন্স। যেমন শ্যাল হ্যাভ মানে কি, একটা সময়ের ভিতর কোনো কাজ হয়ে থাকবে বা করে থাকবে, অনুমানের উপর থাকে। তো এইটাও সম্ভাবনা অর্থে, যেমন আরিফ মে হ্যাভ বিটেন হিম, আরিফ তাকে পরাজিত করে থাকতে পারে, করে থাকবে, করে থাকবে। রতন মাইট হ্যাভ টোল্ড হিম, রতন তাকে বলে থাকবে। হু মে হ্যাভ টোল্ড হিম, কে তাকে বলে থাকবে, কে তাকে বলে থাকবে। মানে এই থাকার সম্ভাবনাটা খুবই কম। এছাড়া এদের আরেকটা ব্যবহার হচ্ছে মে বা মাইট হ্যাভ প্লাস ভি, মানে নাউন, মানে এখানে হ্যাভটা মূলত মেইন ভার্ব। এখানে যেমন বিটেন, টোল্ড, এগুলো মেইন ভার্ব, এখানে হ্যাভটা মেইন ভার্ব। অধিকারে থাকা, যেমন দে মাইট হ্যাভ আ ডগ, তাদের একটা কুকুর থাকতে পারে, তাদের একটা কুকুর থাকতে পারে। হ্যাঁ, দে মে হ্যাভ আ বুক, তার একটা বই থাকতে পারে, তার একটা বই থাকতে পারে। মে বা মাইট হ্যাভ প্লাস ভি, বিন প্লাস অবজেক্ট, মানে এখানে বিনটা মেইন ভার্ব হিসেবে বসছে, যার বাংলা অর্থ হচ্ছে হওয়া বা থাকা। যেমন হি মে হ্যাভ বিন অ্যাট হোম, সে বাড়িতে থাকতে পারতো। হি মাইট হ্যাভ বিন অ্যাট হোম, সে বাড়িতে থাকতেও পারতো। দে মে হ্যাভ বিন ইনভাইটেড দ্য পার্টি, তাদেরকে পার্টিতে ইনভাইট করা যেতে পারতো। দে মে হ্যাভ বিন ইনফর্ম, তাদেরকে জানানো যেতে পারতো। দে মাইট হ্যাভ বিন ইনফর্ম, তাদেরকে জানানো যেতেও পারতো। আবার দেখেন মে মাইট মাস্ট হ্যাভ হ্যাড, এইটার ব্যবহার কোথায় হয় আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। জাস্ট এটা আমি একটু পড়ে শেষ করি, দেন আপনারা কিভাবে এগুলো শিখবেন, কিভাবে প্র্যাকটিস করবেন, এটা আমি বলতেছি। বাট আগে দেখেন যে এইরকম ফর্ম যদি থাকে আপনি কিভাবে উত্তর করবেন, প্রবলেম কিন্তু ফেস করবেন। যেমন বলছে হি মে হ্যাভ হ্যাড আ গুড পোস্ট ইন হিজ জব বাট হি নেভার ওয়ার্ক হার্ড, এর বাংলা অর্থ কি জানেন? তার চাকরিতে ভালো একটা পোস্ট থাকতে পারতো কিন্তু সে কঠোর পরিশ্রম করেনি। তার চাকরিতে ভালো একটা পোস্ট থাকতে পারতো কিন্তু সে কঠোর পরিশ্রম করেনি। দে মাইট হ্যাভ হ্যাড আ গুড রিলেশনশিপ বাট নান অফ দেম ওয়াজ লয়াল টু ইচ আদার, তাদের একটা ভালো সম্পর্ক থাকতে পারতো কিন্তু কেউ কারোর প্রতি বিশ্বস্ত ছিল না। অর্থাৎ ইউ মাস্ট হ্যাভ হ্যাড সামথিং বিফোর গোয়িং টু জিম, তুমি অবশ্যই কিছু খেয়ে যেতে পারতে জিমে যাওয়ার আগে। মূলত মে হ্যাভ হ্যাড প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটা তখনই বসে যখন কোনো একটা কাজ হতে পারতো, হয়ে যেতে পারতো, করা যেতে পারতো কিন্তু হয়নি কোনো একটা কারণে, কোনো একটা রিজন। এখানে প্রতিটা কথার পিছনে একটা কারণ আছে। মে হ্যাভ হ্যাড, দেখেন হি মে হ্যাভ হ্যাড আ গুড পোস্ট ইন হিজ জব, তার চাকরিতে ভালো একটা পোস্ট থাকতে পারতো কিন্তু কেন? হি নেভার ওয়ার্ক হার্ড, সে তাদের ভালো একটা রিলেশন থাকতে পারতো কিন্তু নেই কেন? কেউ কারোর প্রতি বিশ্বস্ত ছিল না। তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু বুঝতে হবে, এই বিষয়গুলো একটু আপনাদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে। ওকে, এইবার দেখেন এইটার প্র্যাকটিস আপনারা কিভাবে করবেন সেটা আমি বলছি। তার আগে মে মাইটের সহজ একটা ফাইল আমি আপনাদের একটু দেখিয়ে দেই। এইটা যদি আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন, আমি এটার পিডিএফ দিয়ে দিব এবং এটা আমার বইটাতে আছে। এই এখন যেগুলো আমি আপনাদের পড়াচ্ছি বা দেখাচ্ছি এটা কিন্তু আমার লেখা যে বই, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটা যাদের কাছে আছে বা যারা নিয়েছেন ওই বইটা থেকে, ওই বইয়ের ভিতরে এগুলো আছে ধারাবাহিকভাবে। তো দেখেন এখানে বলছে আহ মে মাইটের যে প্র্যাকটিক্যাল ব্যবহারটা স্পোকেন ইংলিশে, সাবজেক্ট প্লাস মে প্লাস ভি ওয়ান, মানে ভার্বের বেস ফর্ম। যেমন কোনো কাজের অনুমতি দেওয়া বোঝালে সাবজেক্টের পর মে হয়। বলছে তুমি বইটি নিতে পারো, ইউ মে টেক দ্য বুক, সে এখন যেতে পারে, হি মে গো নাও, ইউ মে লিভ নাও, তুমি এখন আসতে পারো, তারা এখন খেলতে পারে, দে মে প্লে নাও, তোমরা এখন বলতে পারো, ইউ মে সেই নাও, তোমরা এখন বলতে পারো। এই অনুমতি দেওয়ার অর্থ আবার লেটের ব্যবহার হয়, বাট এই লেটের উপর আমার আলাদা একটা ক্লাস আছে, আমি সেখানে ইন ডিটেলসে বলবো। যেমন এখানে লেটটা ব্যবহার হচ্ছে অনেকটা
পজিটিভ ভার্বের সেন্স, যেমন তাকে ভিতরে আসতে দাও, লেট হিম কাম ইন। তাকে চেয়ারে বসতে বলো, লেট হিম আস্ক টু সিট অন আ চেয়ার। কোনো কাজের সম্ভাবনা বোঝালে বাংলা বাক্যের শেষে পারে কথাটির ইংরেজি মে হয়, যেমন ডলি আজ আসতে পারে, ডলি মে কাম টুডে। মা আজ গল্পটি বলতে পারেন, মাদার মে টেল দ্য স্টোরি টুডে। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। ওকে, সো এরকম বোঝায়। কোনো ব্যক্তি বা বস্তু কিছু হতে পারে বোঝালে মে বি হয়, মে বি। সে একজন লেখক হতে পারে, হি মে বি আ রাইটার। কলমটি দামি হতে পারে, দ্য পেন মে বি কস্টলি। গাছটি লম্বা হতে পারে, দ্য ট্রি মে বি হাই। ঐশী একজন ভালো গায়িকা হতে পারে, ঐশী মে বি আ গুড সিঙ্গার। নীলু একজন ভালো ডাক্তার হতে পারে, নীলু মে বি আ গুড ডক্টর। কোথাও কিছু ঘটতে পারে বোঝালে দেয়ার মে বি হয়, দেয়ার। বলি না, ঝুড়িতে 10টা আপেল আছে, দেয়ার আর 10 apples ইন দ্য বাস্কেট। এখন আমি যদি বলি ঝুড়িতে 10টা আপেল থাকতে পারে, দেয়ার মে বি 10 apples ইন দ্য বাস্কেট, এরকম। তো কোথাও কিছু ঘটতে পারে। আজ পথে বিপদ হতে পারে, দেয়ার মে বি আ ডেঞ্জার অন দ্য ওয়ে টুডে। দেয়ার মে বি 100 পিপল ইন দ্য মিটিং, আজ মিটিং এ 1000 লোক থাকতে পারে, 100 লোক থাকতে পারে। যখন আপনি নেগেটিভ করবেন, দেয়ার মে বি নো হবে। আজ কোনো ক্লাস নাও হতে পারে, দেয়ার মে বি নো ক্লাস টুডে। আজ কোনো সভা নাও হতে পারে, দেয়ার মে বি নো মিটিং টুডে। আজ কোনো সমস্যা নাও হতে পারে, দেয়ার মে বি নো প্রবলেম টুডে, দেয়ার মে বি নো প্রবলেম টুডে। কারো অধিকারে কিছু থাকতে পারে বোঝালে মে হ্যাভ বসে। অধিকার, অধিকারে থাকতে পারে, আবারও বলছি হ্যাভ। ঐশীর অনেক বই থাকতে পারে, ঐশী মে হ্যাভ মেনি বুকস। লোকটির অনেক টাকা থাকতে পারে, দ্য ম্যান মে হ্যাভ আ লট অফ মানি, দ্য ম্যান মে হ্যাভ আ লট অফ মানি। জাকিরের বরিশাল একটি বাড়ি থাকতে পারে, জাকির মে হ্যাভ আ হাউস ইন বরিশাল, জাকির মে হ্যাভ আ হাউস ইন বরিশাল। করিমের একজন বোন থাকতে পারে, করিম মে হ্যাভ আ সিস্টার, করিম মে হ্যাভ আ সিস্টার। রতনের তিতুমির কলেজে একজন বন্ধু থাকতে পারে, রতন মে হ্যাভ আ ফ্রেন্ড অ্যাট তিতুমির কলেজ, রতন মে হ্যাভ আ ফ্রেন্ড অ্যাট তিতুমির কলেজ। বাংলা বাক্যে ক্রিয়ার পর যেতে পারে কথার ইংরেজি মে বি আর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এটা মূলত কি জানেন? ওই যে প্যাসিভ ভয়েস বললাম না, সেইটা। মানে এখানে যে সাবজেক্ট গুলো আছে এই প্রত্যেকটা বাক্যে, এই সাবজেক্ট গুলো নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। এরপরে মে, তারপর বি, এরপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল কিন্তু, কারণ সাবজেক্ট কোনো কাজ করে না। মূলত দেখেন, দ্য মুন মে বি সুন সিন টুডে। আজ চাঁদ দেখা যেতে পারে। দ্য হাউস মে বি সোল্ড এট হাই প্রাইস। বাড়িটি বেশি দামে বিক্রি করা যেতে পারে। চোরটিকে আজ শাস্তি দেওয়া যেতে পারে। দ্য থিপ মে বি পানিশ টুডে, দ্য থিপ মে বি পানিশ টুডে। গল্পটি আজ বলা যেতে পারে, দ্য স্টোরি মে বি টোল্ড টুডে, স্টোরি মে বি টোল্ড টুডে। হ্যাঁ, আহ এরপর কি আছে দেখেন একটু, কলাটি আজ খাওয়া যেতে পারে। ব্যানানা মে বি ইটেন টুডে, ব্যানানা মে বি ইটেন টুডে, দ্য ব্যানানা মে বি ইটেন টুডে। আপনি যদি বলেন আমরা কলাটি খেতে পারি, উই মে ইট দ্য ব্যানানা। ভেরি সিম্পল। আমরা চাঁদ দেখতে পারি, উই মে সি দ্য মুন। বাট চাঁদটি দেখা যেতে পারে, কলাটি খাওয়া যেতে পারে। সাবজেক্ট এখানে নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। এগুলো হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। মডেলের প্যাসিভ করতে গেলে এই মডেল ভার্বের পর বি প্লাস V3 মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আর কি বসে থাকে বা বসাতে হয়। এছাড়াও মে এর আরো ব্যবহার কোথায় আছে, যেমন কোন রকম ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্যে মে ব্যবহৃত হয়। তুমি জীবনে সুখী হও, মে ইউ বি হ্যাপি ইন লাইফ। আল্লাহ তোমার ভালো করুন, মে আল্লাহ ব্লেস ইউ। জীবনে তোমার উন্নতি হোক, মে ইউ প্রসপার ইন লাইফ। তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। তুমি শান্তিতে বাস করো, মে ইউ লিভ ইন পিস। ক্রিয়ার পর থাকতে পারে কথার জন্য মে হ্যাভ আর ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এটা মূলত ওই যে বললাম পারফেক্ট টেন্সের একটা সেন্স ক্রিয়েট করে। কেমন সেটা পারফেক্ট টেন্সের সেন্স? রতন তোমাকে দেখে থাকতে পারে, রতন মে হ্যাভ সিন ইউ। তুমি গল্পটি শুনে থাকতে পারো, ইউ মে হ্যাভ হার্ড দ্য স্টোরি। সে কাজটি করে থাকতে পারে, হি মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন দেখেন এগুলো কিভাবে মূলত হয় জানেন? আমি একটু বলি, একটা পার্টিকুলার ভার্ব দিয়ে আমি আপনাদের লিখে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, সময় নষ্ট করে লাভ নাই। আমি, আচ্ছা আরেকটা একটু দেখে নেন, তাহলে এটা বুঝতে আরো বেশি সহজ হবে। যেমন দেখেন, ইউজ অফ শুড ভার্ব, কথাটা বুঝবেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন জায়গাটা। ইউজ অফ শুড ভার্ব, এখানে আমি কি বলছি ভালোভাবে বোঝেন কিন্তু। শুডের দেখেন কতগুলো ফর্ম আছে। শুড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মরাল ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে আমরা জানি যে শুড মানে কি, উচিত। এখন একটু বোঝার চেষ্টা করেন যে সাধারণত উচিত অর্থে এর ব্যবহার হয়ে থাকে।
শুড, শুড বি, শুড হ্যাভ বিন। শুডেরও কিন্তু এরকম অনেকগুলো ফর্ম আছে। এবং এখানে দেওয়া দেখেন, আই শুড গো নাও, আমার এখন যাওয়া উচিত। মিনা শুড বি অ্যাট হোম, মিনার এখন বাড়িতে থাকা উচিত। ইরফান শুড বি রিডিং নিউজ পেপার, ইরফানের খবরের কাগজ পড়তে থাকা উচিত। নিউজ পেপার শুড বি রেড, খবরের কাগজ পড়া উচিত। আই শুড হ্যাভ আ কার, আমার একটা গাড়ি থাকা উচিত। আই শুড হ্যাভ গান, আমার যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন অ্যাট হোম, তোমার বাড়িতে থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড, তোমার কঠোর পরিশ্রম করতে থাকা উচিত। দ্য রুম শুড হ্যাভ বিন ক্লিন, এই রুমটা পরিষ্কার করা উচিত ছিল। এখন এগুলো কিভাবে হয়, আমি একটু আলাদা একটা ব্ল্যাঙ্ক পেজ আপনাদেরকে লিখে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে দেখেন, আমার কথাগুলো শোনেন, নেওয়ার চেষ্টা করেন। মনে করেন এই যে শুড, এই শুডের বাংলা অর্থ আমরা কি জানি, যে শুড মানে হচ্ছে উচিত। শুডের অর্থ কি, শুডের অর্থ কি, যে শুড এস ও, শুড অর্থ উচিত। এখন দেখেন এই একটা শুডকে ওই টেন্সের স্ট্রাকচারে যেমন আমরা বিভিন্ন ফর্মের ব্যবহার করি ভার্বের, এই শুড দিয়ে ভার্বের বিভিন্ন ফর্মের ব্যবহার হবে। যেমন আই শুড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, আই শুড ডু দা ওয়ার্ক, এই যে একটা বাক্য লিখলাম, এর বাংলা অর্থ কি, আমার কাজটা করা উচিত। আই শুড ডু দা ওয়ার্ক, আমার কাজটি করা উচিত। এইটাকে আবার রিভার্স করা যায়, এটার একটা রিভার্স স্ট্রাকচার আছে, যেমন দা ওয়ার্ক, দা ওয়ার্ক শুড বি ডান, অর্থাৎ এই কাজটি করা উচিত। আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটি করা উচিত, এই কাজটি করা উচিত। বি প্লাস ভি থ্রি, এটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। আবার দেখেন, আই শুড বি আ ডক্টর, বি মানে কি, হওয়া বা থাকা। আই শুড বি, আমার হওয়া উচিত কি, একজন ডাক্তার। আই শুড, আবার বোঝেন, আই একটা শুডের কতগুলো ব্যবহার হয় দেখেন, বি অ্যাট হোম, এর মানে কি, আমার বাড়িতে থাকা উচিত, আমার বাড়িতে থাকা উচিত। আই শুড বি এ ডক্টর, আমার ডাক্তার হওয়া উচিত। আই শুড বি অ্যাট হোম, আমার বাড়িতে থাকা উচিত। আই শুড বি রিডিং নিউজ পেপার, আমার খবরের কাগজ পড়তে থাকা উচিত। আচ্ছা, এখানে আই না দিয়ে আমি হি দেই, তাহলে সেন্টেন্স গুলো মিলাতে সুবিধা হবে। আহ, আমি এখানে হি লিখি, হ্যাঁ, যেমন হি শুড ডু দা ওয়ার্ক, তার কাজটি করা উচিত। হি শুড ডু দা ওয়ার্ক, তার কাজটি করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটি করা উচিত। হি শুড বি এ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড বি এট হোম, তার বাড়িতে থাকা উচিত। হি শুড বি রিডিং নিউজ পেপার, তার খবরের কাগজ পড়তে থাকা উচিত। তাহলে এক শুড বি এর পরে দেখেন ভি থ্রি আছে, নাউন আছে, শুড বি এর পরে প্লেস আছে, আবার শুড বি এর পরে ভি ফোর, ভার্বের সাথে আইএনজি আছে। এবার সে শুড হ্যাভ এর কাছে, হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। এটা পারফেক্ট টেন্সের একটা সেন্স দেয়। এই বাক্যটার মানে কি জানেন, হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, এর মানে হচ্ছে তার কাজটি করা উচিত ছিল, তার কাজটি করা উচিত ছিল। এইটার আবার একটা রিভার্স স্ট্রাকচার আছে, যেটাকে বলা হচ্ছে প্যাসিভ। দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এর অর্থ হচ্ছে এই কাজটি করা উচিত ছিল, এই কাজটি করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান। আবার দেখেন, হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, ওই যে হি শুড বি অ্যাট হোম, তার তার বাড়িতে থাকা উচিত। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যাট আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড বি আ ডক্টর, তার ডাক্তার হওয়া উচিত। শুড হ্যাভ বিন আ ডক্টর, ডাক্তার হওয়া উচিত ছিল। এটা পারফেক্ট টেন্সের একটা সেন্স দেয়। আবার দেখেন, আবার দেখেন, হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটি করতে থাকা উচিত ফর লং টাইম। মানে এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্স দেয়। মনে করেন আমি ইংরেজি শিখতেছি, আই এম লার্নিং ইংলিশ, আমি 5 বছর ধরে ইংরেজি শিখতেছি, যদি এরকম বলি তাহলে অর্থটা কি, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। আর এই শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি টা কখন হয় জানেন, মনে করেন আপনি ইংরেজি শিখতেছেন, আমি আপনার টিচার, আমি আপনাকে অ্যাডভাইস দিচ্ছি যে যতদিন না পর্যন্ত আপনি শিখতে পারেন, যতদিন না পর্যন্ত ডেভেলপ করতে পারেন, আপনার ইংরেজিটা শিখতে থাকা উচিত, হাল ছেড়ে দেওয়া উচিত না। হ্যাঁ, ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ আনটিল ইউ ডেভেলপ দিস ওয়ান। সো এইভাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এখন দেখেন এখানে কতগুলো সেন্টেন্স আমি লিখলাম একটা শুড দিয়ে, টোটাল 11টা সেন্টেন্স হলো। এই যে 11টা সেন্টেন্স আমি শুড ভার্বকে ব্যবহার করে লিখলাম, আপনাদের ভিতর যদি কেউ থাকেন যে এই 11টা সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা অর্থ বলতে পারবেন পড়ে বা বুঝতে পারছেন,
তাহলে তার মডেল নিয়ে আর কোনো ধরনের প্রবলেম বা জটিলতা থাকবে না। মডেলের কাজ বা ফাংশন হচ্ছে মূলত মডেলকে চেঞ্জ করা। যেমন হি শুড ডু দা ওয়ার্ক, এখানে আপনি যদি বলেন হি ক্যান ডু দা ওয়ার্ক, সে করতে পারে। হি কুড ডু দা ওয়ার্ক, সে কাজটা করতো। হি উড ডু দা ওয়ার্ক, সে কাজটা করতো। হি কুড ডু দা ওয়ার্ক, করতে পারতো। হি মাস্ট ডু দা ওয়ার্ক, সে অবশ্যই কাজটা করবে। এইভাবে আপনি দা ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। দা ওয়ার্ক ক্যান বি ডান, এই কাজটা করা যেতে পারে। দা ওয়ার্ক কুড বি ডান, এই কাজটা করা যেতে পারতো। দা ওয়ার্ক মাস্ট বি ডান, এই কাজটা অবশ্যই করা যাবে। দা ওয়ার্ক উড বি ডান, এই কাজটা করা যেত। এভাবে আপনি যে মডেল বসাবেন, যে মেইন ভার্ব বসাবেন, সেভাবেই সেন্টেন্স হয়। হি শুড বি এ ডক্টর, ডাক্তার হওয়া উচিত। হি ক্যান বি এ ডক্টর, হতে পারে। হি কুড বি এ ডক্টর, সে ডাক্তার হতে পারতো। হি উড বি এ ডক্টর, সে ডাক্তার হতো। হি মাস্ট বি এ ডক্টর, সে অবশ্যই ডাক্তার হবে। হি মে বি এ ডক্টর, সে ডাক্তার হতে পারে, সম্ভাবনা অর্থে। তো এইভাবে কিন্তু আপনি যে মডেল বসাবেন সেইভাবেই সেন্টেন্সের অর্থের পরিবর্তন হতে থাকবে। স্ট্রাকচার এইগুলোই, এর বাইরে কিছু না। অর্থাৎ এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, এই সেন্টেন্স গুলোর বাংলা অর্থ যদি কেউ করতে পারেন, তার মডেলের ডিটেলসটা জানা হয়ে যাবে। মডেল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। মানে টেন্সের স্ট্রাকচারের মতো এই মডেল ভার্ব গুলোরও বিভিন্ন ফর্ম আছে। তো কি বলছে আমি সেন্টেন্স গুলো একটু বলি, আপনারা একটু শোনেন। হি শুড ডু দা ওয়ার্ক, তার কাজটি করা উচিত। তার কাজটি করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটি করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটি করা উচিত। হি শুড বি এ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। তার বাড়িতে থাকা উচিত। হি শুড বি রিডিং নিউজ পেপার, তার খবরের কাগজ পড়তে থাকা উচিত। তার খবরের কাগজ পড়তে থাকা উচিত। হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটি করা উচিত ছিল। এই কাজটি করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, তার অনেক দিন ধরে কাজটি করতে থাকা উচিত। তার অনেক দিন ধরে কাজটি করতে থাকা উচিত। বাংলাটা এরকম ছিল না কিন্তু, উচিত। তার অনেক দিন ধরে কাজটি করতে থাকা উচিত। এখানে আপনাদের আপনাদের কাজটা থাকবে, নতুন সাবজেক্ট নেন, শুড বসান, এই ডু এর পরিবর্তে নতুন কোনো মেইন ভার্ব বসান, বসে এরকম 11টা সেন্টেন্স তৈরি করেন। কেউ যদি করতে পারেন, এই মডেল নিয়ে আপনার কোনো ধরনের সমস্যা বা জটিলতা থাকবে না। আপনারা প্রত্যেকে এই সবগুলো সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা অর্থটা খাতায় লিখবেন, এটা হচ্ছে 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে এরকম 11টা সেন্টেন্স আপনি নতুন একটা মেইন ভার্ব দিয়ে লিখবেন। এই দুটো হোমওয়ার্ক আপনারা করবেন। আপনাদের হোমওয়ার্কের একটা গ্রুপ আমি অলরেডি ওপেন করে দিয়েছি, আপনারা জয়েন রিকোয়েস্ট দিবেন। আর আমি ওটা বলে রাখি, কারণ এই গ্রুপটা আজীবনের জন্য থাকবে। যাদের ফুল কোর্স ফি কমপ্লিট থাকবে, তারাই কিন্তু এই গ্রুপগুলোতে যুক্ত হতে পারবেন। আমি এতটুকু আপনাদের বলে রাখলাম। এখানে আপনারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন, ভুল হলে আমি ধরাই দিব। আমি 1-to-1 সেশন গুলো নিব। এই গ্রুপের ভিতরে আমি আপনাদের স্পিকিং প্র্যাকটিস করাবো। এছাড়া আলাদা যে ল্যাঙ্গুয়েজ ক্লাবের গ্রুপটা আছে, সেখানে আমি অ্যাড করে নিব আলাদাভাবে। বাট যারা পেমেন্ট কমপ্লিট করছেন না, আমি বলে রাখি আপনারা কিন্তু ক্লাস করতে পারবেন না, কারণ আমি অনেক সুযোগ দেই, অনেক টাইম দেই। আজকে মাসের 10 তারিখ, গত মাসের 2-3 তারিখ থেকে আমি ক্লাস শুরু করছিলাম, তখন থেকে ভর্তি করাইছিলাম। তো যাদের 1 মাস কমপ্লিট হয়ে গেছে, যারা ক্লাস করছেন এখানে, বাকি পেমেন্টটা করার চেষ্টা করবেন। আমি একটা কথা বারবার বলছি, 2,000 টাকা কমপ্লিট থাকলে আপনি যে কোনো নতুন ব্যাচেও যুক্ত হতে পারবেন, যদি এই ব্যাচে ক্লাস মিস করেন বা গ্যাপ যায়। বাট আপনার মেইন কোর্স ফিটা তো কমপ্লিট করতে হবে। অনেকেই আছেন এই 1,000 টাকা দিয়ে গ্যাপ দিয়ে ফেলে, বা ক্লাস করতে পারে না, সময়ের কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক টাকা দিতে পারে না। সেই একই স্টুডেন্ট 3 মাস, 4 মাস, 5 মাস পরে এসে বলে, স্যার আমি আপনার অমুক ব্যাচের স্টুডেন্ট ছিলাম, আমি তো 1,000 টাকা দিয়ে শুরু করছিলাম, বাকি 1,000 টাকা দিলে কি আমাকে আবার জয়েন করাবেন, আবার নিবেন? তো আপনি একবার ভেবে দেখেন, আপনি এখন যে আশা নিয়ে এখানে ভর্তি হয়েছেন, যে ইচ্ছা, যে ভরসা, আহ, যে যতটা আহ, ইচ্ছা শক্তি নিয়ে আপনি ক্লাস করতে আসছেন বা আমার এই কোর্সে ভর্তি হয়েছেন, যে আপনি ইংরেজিটা শিখতে চান, শেখার ইচ্ছা, ডেভেলপ করতে চান, ইংলিশে কথা বলতে চান, যদি একবার গ্যাপ দিয়ে দেন, একবার এখান থেকে আপনি ফল ডাউন করেন, আপনি পরবর্তীতে যার কাছে যান, যত ভালো টিচারের কাছে যান না কেন, ওই ইচ্ছা শক্তি আর থাকে না। ঘুরাই ফিরাই তো আমার কাছে সে আসে, এটা তো আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকেই দেখা, কারণ আমি কিভাবে বোঝাই, কিভাবে শেখাই, সেটা তো আপনারা জানেন। আমি আপনাদের কোনো রং সেটা বিজ্ঞাপন দেখায় ভর্তি করাইনি। অনেক ফ্রি ক্লাস, লাইভ ক্লাস, ডেমো ক্লাস নিয়ে আমার বোঝানোর টেকনিক কেমন, ক্ষমতা কেমন, এটা আপনারা দেখছেন, বুঝছেন, তারপর আমার কোর্স করতে আসছেন। তো যেই হোক না কেন, ক্লাস গ্যাপ দিলে, টাকা দিতে না পারলে, ওই 2 মাস, 3 মাস, 4 মাস পরে এসে আবার ক্লাস করতে চায় বা করে, আমি সেটা সুযোগ দেই। বাট সেটা দিলেও ওই ইফোর্টের সাথে কি আপনি ডেভেলপ করতে পারেন? একবার ভেবে দেখেন তো, বা পারবেন? ওই ইচ্ছা শক্তি আর থাকবে শেখার একবার ব্যর্থ হয়ে গেলে?
থাকে না। বাট এই যে ফ্লোতে আপনি এগোচ্ছেন, যে ফোকাসটা আপনি করছেন, যেভাবে রেগুলার অ্যাটেন্ড করছেন ক্লাসে, যে জোরটা আপনি দিচ্ছেন, এইটা যদি দিয়ে যেতে পারেন একটা না, তাহলে আপনি একবারে কিন্তু এটা ডেভেলপ করে ফেলবেন। বাট গ্যাপ দিলে কখনোই পারা যায় না। সো এইটা আপনি ভেবে দেখবেন যে আপনি কি করবেন। আর দেরি হলে, যারা যারা আমি আপনাদের জন্য ওয়েট করছি এই জন্য, যাতে করে আমি কাউকে বাদ দিতে চাচ্ছি না, সবার পেমেন্ট কমপ্লিট হলে একসাথে নিয়ে আমি এটা শুরু করব। বাট যদি দেখি দিচ্ছেন না, তাহলে যারা কমপ্লিট করেছে, কারণ আজকে অনেকেই কমপ্লিট করে দিয়েছেন, তাদেরকে নিয়েই এই কনভারসেশন সেশন, ল্যাঙ্গুয়েজ ক্লাব সেশন, অন্টন সেশন আমি শুরু করে দিব। এটা আমি জানিয়ে রাখলাম। ওকে, সো আমি আপনাদের এই সেন্টেন্স গুলো গ্রুপে দিয়ে দিচ্ছি, পরে আর মনে থাকবে না। আপনারা প্রত্যেকে আগে কাজ করবেন, এগুলোর বাংলা আমি তো দিয়ে দিয়েছি, এগুলোর বাংলা অর্থটা আপনারা খাতায় লিখবেন, দেখবেন আপনারা পারেন কিনা। যদি না পারেন, আমার এই রেকর্ড ক্লাস থেকে আমি বলে দিয়েছি অলরেডি একবার, এখান থেকে দেখবেন। আর যারা পারেন তো ভালোই। দেখার পর কি করবেন, বাংলা লেখার পর কি করবেন, নতুন একটা মেইন ভার্ব নিয়ে এরকম 11টা সেন্টেন্স আপনি তৈরি করবেন। দেখেন, এটা যদি করতে পারেন, জাস্ট এই সুরের পরিবর্তে আপনি অন্য যে কোনো মডেল ভার্ব বসিয়ে দিলে সেভাবে কিন্তু সেন্টেন্স হতে থাকবে, আপনি তৈরি করতে পারবেন। আর এরপর তো আপনাদের 2টা পিডিএফ ফাইল দিয়েছি, লেকচার 21-22, ওইটা প্র্যাকটিস করলে আরো ডেভেলপমেন্ট আসবে। আমরা সবকিছু করবো ধারাবাহিকভাবে, একটু টাইম দিতে হবে। আপনাদের ক্লাস টাইম থাকবে রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। আমি জানিয়ে রাখলাম, এর পরের ক্লাস রবিবার। হ্যাঁ, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, এই 4 দিন করবেন। আচ্ছা, যাই হোক, আমরা আরেকটু সামনে আসি। এবার আমরা আরেকটা মডেল ভার্ব দেখব, সেটা হচ্ছে ইউজ টু এর ব্যবহার। এটা একটু দেখেন, তাহলে ওই শুড ভার্বের 11টা সেন্টেন্সের বাংলা অর্থ খাতায় লিখবেন, না পারলে এই রেকর্ড ক্লাসের এখান থেকে দেখে নিবেন। এরপরের কাজটা কি, আপনি নতুন একটা মেইন ভার্ব দিয়ে ওই রকম 11টা সেন্টেন্স লিখবেন এবং অর্থটা বোঝার চেষ্টা করবেন। যে আমার ডাক্তার হওয়া উচিত, আই শুড বি আ ডক্টর। আমার বাড়িতে থাকা উচিত, আই শুড বি অ্যাট হোম। আমার ডাক্তার হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন আ ডক্টর। আমার বাড়িতে থাকা উচিত ছিল, আই শুড হ্যাভ বিন অ্যাট হোম। আমার একটা গাড়ি থাকতে পারে, আমার একটা গাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ আ কার। আমার কাজটা করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান দা ওয়ার্ক। এই কাজটি করা উচিত ছিল, দা ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান। আমার এই কাজটা অনেক দিন ধরে করতে থাকা উচিত, আই শুড হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর লং টাইম। এই যে আমি দেখছেন, বাংলায় ভাবতেছি, ইংলিশে বলে দিচ্ছি, এইটা আপনাকে করতে হবে, আপনাকে ঠোঁটস্থ করতে হবে। তাহলে আমি আপনাদের যে টাস্কটা দিলাম, বুঝতে পারছেন, হোমওয়ার্কটা একটু কমপ্লিট করবেন। বোঝা গেল কি বলছি? কথা কি শোনা যায়? স্যার, শোনা যায় স্যার, ক্লিয়ার। তাহলে এই হোমওয়ার্কটা কিন্তু আপনারা অবশ্যই কমপ্লিট করবেন। এরপর আমি ইউজ টু এর ব্যবহারটা একটু দেখাচ্ছি, প্রত্যেকে একটু মনোযোগ দেন, দেখার চেষ্টা করেন, বিষয়টা ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। ইউজ অফ ইউজ টু। প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে, আর এই অভ্যাসগুলোর মধ্যে কোনো অভ্যাস অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই, আবার কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আছে, আবার কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে। যেমন সে প্রত্যহ কোরআন পড়তো, আমি গল্প করতে অভ্যস্ত, পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। এই যে টাইমিং গুলো, এই যে সেন্স গুলো, এই কথাগুলো আমরা কোনো টেন্স দিয়ে ওইভাবে অ্যাকচুয়াল ওয়েতে বলতে পারি না। এগুলো বলতে গেলে এই পার্টিকুলার ভার্ব, ফ্রেজাল ভার্ব, মডেল, এটাকে সেমি মডেল বলা হয় যদিও, ইউজ টু এর ব্যবহারটা করতে হবে। এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই ইউজ টু ভার্ব অনেক বেশি ব্যবহৃত হয়, এজন্য আমি এটাকে আপনাদের একটু আলাদাভাবে দেখাচ্ছি, কারণ এটা সত্যিকার অর্থে ইংলিশে কথা বলার ক্ষেত্রে প্রচুর ব্যবহার করা হয়। যেমন দেখেন, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো। মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরিডে। ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম। আই ইউজ টু স্টাডি 8 hours অ্যাট এ স্ট্রেচ ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। সে প্রতি সোমবার আমাকে লিখতো। শি ইউজ টু রাইট মি এভরি মানডে। শি ইউজ টু রাইট মি এভরি মানডে। তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। দে ইউজ টু গো টু দ্য সি বিচ এভরি ইয়ার। দে ইউজ টু গো টু দ্য সি বিচ এভরি ইয়ার। আলিম সকালে ঘুমাতো। আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। সাবজেক্ট, এরপর ইউজ টু, এরপর মেইন ভার্বের বেস ফর্ম। এই বাক্যগুলোকে 2 ভাবে নেগেটিভ করা যায়। একটা হচ্ছে ইউজ নট টু ব্যবহার করে, অ্যাজ ইউজুয়াল মডেলের সাথে যেমন নট ব্যবহার করি। আরেকটা হচ্ছে পাস্ট টেন্সের সেন্টেন্স গুলোকে যেভাবে নেগেটিভ করে ডিডের ব্যবহার করে, কারণ এগুলো কিন্তু অন কাইন্ডস অফ পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্স ক্রিয়েট করে। আর ডিড ব্যবহার করলে আবার ইউজড লেখা যায় না, ইউজ, হ্যাঁ, ইডিটা থাকবে না। অর্থাৎ আই ইউজ নট টু স্মোক, আমি ধূমপান করতাম না। অথবা আপনি বলতে পারেন আই ডিডন্ট ইউজ টু স্মোক, আই ডিডন্ট ইউজ টু স্মোক। মনি গান শুনতো না।
Moni used not to listen to music, or Moni didn't used to listen to music. Ronnie টিভি দেখতো না, Ronnie never used to watch TV, or Ronnie did never used to watch TV. এরপর দেখেন এ ধরনের বাক্য ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, মানে আপনি যখন ইন্টারোগেটিভ করবেন তখন ডিডটা সাবজেক্টের আগে আসবে, ইউজড হবে না ইউজ। আর বাংলা সেন্টেন্স গুলো দিকে একটু ফোকাস করেন, এগুলো কতটা প্র্যাকটিক্যাল, মানে এই ধরনের কথা বাংলায় হর হামেশা আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে প্রচুর ব্যবহার করে থাকি, বাট ইংলিশে প্রপার প্র্যাকটিসের অভাবে আমরা শিখতে পারি না বা করতে পারি না। যেমন তুমি কি নদীতে সাঁতার কাটতে? ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার? নীলু কি সকালে ঘুমাতো? ডিড নীলু ইউজ টু স্লিপ এট মর্নিং? তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? হ্যাঁ, যখন এগুলো হচ্ছে অতীতে কেউ কিছু করতো, আর অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত আছে, এখনো পর্যন্ত কেউ কোনো কাজ করতেছে, যদি এইরকম বোঝায়, আবারও বলছি যদি এইরকম বোঝায়, তাহলে am is আর used to প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। মানে ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে না, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি বলেন তো? সাবজেক্ট প্লাস am is আর প্লাস ভার্বের সাথে আইএনজি। ঠিক ওই একই স্ট্রাকচার ভিতরে ইউজ টু নামের একটা ফ্রেজাল ভার্ব অ্যাড করা, ওই একই স্ট্রাকচার ভিতরে কি বলছি আমি, ইউজ টু নামের একটা ফ্রেজাল ভার্ব অ্যাড করা। যেমন সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত, হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত, জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত, উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত, আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট। আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট। আবার যখন আপনি এগুলো না বোধক বা নেগেটিভ করবেন, অ্যাম ইজ আর নট ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন লুনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়, লুনা isn't used to gossiping with boys. লুনা isn't used to gossiping with boys. তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়, they aren't used to swimming in the pond. They aren't used to swimming in the pond. তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়, মিস্টার জাকির isn't used to eating rice. মিস্টার জাকির isn't used to eating rice. জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়, মিস্টার জাকির isn't used to eating rice. যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, am is আর প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন দেখেন করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি? মানে জাস্ট অক্সিলারি বা হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি? তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত? আর দে ইউজ টু স্টাডিং? আর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লাইট? আর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লাইট? তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস? তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? হ্যাঁ, এরপর দেখেন ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, উইল গেট ইউজ টু বা উইল বি ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। ইউজ টু মূলত কিন্তু এই তিনটা সেন্স প্রদান করে এখানে, অর্থাৎ সাবজেক্টের পর উইল, এরপর গেট মানে হওয়া বা থাকা বোঝায়, গেট ইকুয়াল টু বি, একই অর্থ কিন্তু গেটের পরিবর্তে বি বলতে পারেন। মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার ওইটাই ভিতরে ইউজ টু অ্যাড করা। মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে, মানে কোন একটা কাজে কেউ অভ্যস্ত হবে, কারো অভ্যাস হয়ে যাবে কোন একটা কাজ করার। হ্যাঁ, যেমন মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। জাকির সাহেব, মানে প্র্যাকটিক্যাল বুঝতে পারছেন? মনে করেন একটা ছেলে শহরে থাকে, হঠাৎ গ্রামে গেছে দাদার বাড়ি বা নানার বাড়ি, তার নদীতে গোসল করার বা পুকুরে গোসল করার অভ্যাস নেই। তার দাদা বা নানা বলছে যে তুমি গোসল করো, অভ্যাস হয়ে যাবে করতে করতে। So, এরকম আর কি। হ্যাঁ, একটা কাজে অভ্যাস হয়ে যাওয়া। জাকির খুব শীঘ্রই দিনে 10 ঘন্টা কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 hours a day. তুমি তাড়াতাড়ি গোলমালের মধ্যে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু ইউ উইল গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে। দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। তুমি 2 মাসের মধ্যে বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 months. ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 months. হ্যাঁ, তো এইভাবে ইউজ টু ভার্বের
ব্যবহারটা এখানে হয়ে থাকে। আমি আরেকটা ভার্বের ব্যবহার দেখিয়ে দিচ্ছি, তাহলে এই জায়গাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আপনারা জাস্ট রেকর্ড ক্লাসটা আর পিডিএফটা দেখে একটু প্র্যাকটিস করে নেবেন, আর কোনো কাজ থাকবে না। এটা হচ্ছে উডের ব্যবহার। এই উড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভার্ব, মানে এটা নিয়ে আলোচনা করলে অনেক আলোচনা করা যায়। উড হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। সাধারণত এই ভার্বগুলো মনের বিভিন্ন ভাব প্রকাশে ব্যবহৃত হয়। এ কারণেই এই ভার্বগুলোকে দিয়ে আমরা যেভাবে সেন্টেন্স তৈরি করতে পারি, যেমন পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে উডের ব্যবহার হয়। আই উড গো টু ঢাকা নেক্সট মান্থ, এর বাংলা অর্থ কি জানেন? আমি আগামী মাসে ঢাকা যেতে পারি। এই দেখেন, এই যে মে মাইট দেখালাম না, মূলত মানে এদের অন্যান্য জায়গাতেও ব্যবহার আছে, বাট পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে মূলত এই ভার্ব গুলো ব্যবহৃত হয়। এক নাম্বার হচ্ছে মাস্ট অথবা উইল। এই যে মাস্ট, MUST, অথবা উইল, এই ভার্বটা 100% পসিবিলিটি প্রকাশ করে। কে? মাস্ট অথবা উইল। এরপর দেখেন, এই যে উড, এই উড হচ্ছে মূলত যদি সম্ভাবনা অর্থে বসান, সেটা 90% পসিবিলিটি প্রকাশ করে। উড ভার্ব 90% পসিবিলিটি প্রকাশ করে। মে ভার্বটা হচ্ছে 50% পসিবিলিটি প্রকাশ করে, 50%। আর মাইট ভার্বটা হচ্ছে 30% পসিবিলিটি প্রকাশ করে। অর্থাৎ এগুলো একটা মান নির্ধারিত থাকে। অর্থাৎ আজ বৃষ্টি হবে, ইট উইল রেইন টুডে, অর ইট মাস্ট রেইন টুডে। আজ বৃষ্টি হতে পারে, হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি, ইট উড রেইন টুডে। আজ বৃষ্টি হতে পারে, হওয়ার সম্ভাবনা 50-50, ইট মে রেইন টুডে। আজ বৃষ্টি হতেও পারে, হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, ইট মাইট রেইন টুডে। সো এইভাবে পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে মূলত এই ভার্বগুলো ব্যবহৃত হয়, মাস্ট, উইল, উড, মে, মাইট। এবং এগুলো একটা নির্দিষ্ট মানের উপর ডিপেন্ড করে থাকে, একটা নির্দিষ্ট লেভেল থাকে এদের, যেটা আমি এখানে দেখালাম। এটা আপনারা মনে রাখবেন, কিন্তু প্রত্যেকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সবাই এটা দেখায় না বা বলে না, সব জায়গায় পাবেন না। রিকোয়েস্ট বা অপিনিয়ন বোঝাতে উডের ব্যবহার হয়। ওই যে বলছিলাম না ক্যানের ব্যবহার হয়, ওই রকমই জাস্ট পলাইটনেস বা ভদ্রতার সহিত কিছু করা। উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, দয়া করে আমাকে কিছু টাকা দিবেন, টাকা ধার দিবেন। উড ইউ প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, দয়া করে দরজাটি বন্ধ করবেন। উড ইউ প্লিজ গো উইথ মি, আমার সাথে যাবেন। উড ইউ প্লিজ রিডিউস দ্য ভলিউম, ভলিউমটা রিডিউস করবেন বা কমাবেন। উড ইউ জয়েন উইথ মি দিস পার্টি, পার্টিতে কি জয়েন করবেন। উড ইউ টেক সাম স্ন্যাক্স অর কফি, কিছু কফি খাবেন। আই উড লাইক টু ডিসকাস দ্য ম্যাটার। ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া বোঝাতে আবার উডের ব্যবহার হয়, মানে এটা একসাথে উড লাইক টু একটা ফ্রেজাল ভার্ব। আপনারা জানেন, আমি এটা আগেও বলেছিলাম, যেমন ওয়ান্ট মানে চাওয়া। ওয়ান্ট একটা ইনফর্মাল অর্থ প্রদান করে। আপনি যদি বলেন আই ওয়ান্ট টু সে সামথিং, আমি কিছু বলতে চাই, সো এটা ইনফর্মালি জোর করে চাওয়া। আর উড লাইক টু বললে পলাইটলি চাওয়া বা ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া বোঝায়। উড ইউ লাইক টু সে সামথিং, আপনি কি কিছু বলতে চান। উড ইউ লাইক টু টক উইথ মি, আপনি কি আমার সাথে কথা বলতে চান। উড ইউ লাইক টু রিড উইথ মি, আপনি কি আমার সাথে পড়তে চান। আপনি কি আমার সাথে পড়তে চান। কাউকে গুরুত্ব দেওয়া অর্থে, গিভিং ভ্যালু, উডের ব্যবহার হয়। মনে করেন আপনার একটা ফ্রেন্ড আছে, এখানে দেখেন, উড ইউ মাইন্ড ইফ আই কল ইউ টু নাইট। এখানে ইফ প্লাস সিম্পল পাস না, এটা যে কোনো টেন্স হতে পারে, এখানে একটু ভুল আছে লেখাটা। মানে প্রথমত উড ইউ মাইন্ড, এরপর যে কোনো ক্লজ বসানো যায়। উড ইউ মাইন্ড ইফ আই কল ইউ টু নাইট, যদি আমি আপনাকে আজ রাতে কল করি, আপনি কি কিছু মনে করবেন বা আপনি কি রাগ করবেন। উড ইউ মাইন্ড ইফ আই ডু নট কাম উইথ ইউ, আপনি কি কিছু মনে করবেন যদি আমি আপনার সাথে না আসি। অর্থাৎ কাউকে গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে, তাই না, কারো অনুমতি নেওয়া হচ্ছে, প্রায়োরিটি দেওয়া হচ্ছে। উড ইউ মাইন্ড ইফ আই রিড উইথ ইউ, আমি যদি আপনার সাথে পড়ি, তাহলে কি কিছু মনে করবেন। এই এই যে ক্লজের পরিবর্তে V4 বসানো যায়। যেমন একই কিন্তু, উড ইউ মাইন্ড প্লেইং ক্রিকেট উইথ আস, আমাদের সাথে ক্রিকেট খেললে কি কিছু মনে করবেন। উড ইউ মাইন্ড সিটিং উইথ দেম, তাদের সাথে বসলে কি কিছু মনে করবেন। উড ইউ মাইন্ড ডাইনিং উইথ দেম, তাদের সাথে খেলে কি কিছু মনে করবেন। উড ইউ মাইন্ড রিডিং উইথ দেম, তাদের সাথে পড়লে কি কিছু মনে করবেন। পাস্ট অফ উইল, অর্থাৎ অতীতের অর্থ প্রকাশ করে। ন্যারেশনের ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্টে পরিবর্তন করার জন্য আমার এখানে ন্যারেশনের উপর ক্লাস আছে, আমি দেখাবো। যেমন হি সেড দ্যাট হি উড বি গোয়িং ফর দ্য পার্টি, সে বলেছিল সে পার্টিতে যেতে থাকবে। বাংলা কিন্তু এরকম বলছে যেতে থাকবে, বাট এটা বলেছিল অতীতে যেতে থাকবে। অতীতে, অতীতে কোন একটা কাজ কেউ করবে, অতীতে কোন একটা কাজ কেউ করবে এরকম বলেছিল। এই কথাটা
এই সেন্সটা প্রকাশ করতে মেইনলি উডের ব্যবহার হয়। বলেন তো কি বললাম? অতীতে কেউ একটা কাজ করবে এরকম বলেছিল, এইটা বোঝাতে উডের ব্যবহার হয়। টিনা সেড দ্যাট হি উড কাম লেট টুডে। টিনা বলেছিল যে সে আজ দেরি করে আসবে। টিনা বলেছিল যে সে আজ দেরি করে আসবে। রহিম সেড দ্যাট হি উড গো টু ঢাকা নেক্সট মান্থ। রহিম বলেছিল যে সে আগামী মাসে ঢাকা যাবে। রহিম বলেছিল যে সে আগামী মাসে ঢাকা যাবে। রিপিটেশন অফ পাস্ট। দেখছেন এই মডেল ভার্ব গুলো কিন্তু অনেক বৈচিত্র্যময়। এটা জাস্ট একটা অর্থ প্রদান করে এরকম না, বিভিন্ন সেন্স দিতে পারে। অতীতকালের কোনো অভ্যাস বা ঘটনা বোঝাতে ইউজ টু এর ব্যবহার হয়, কিন্তু এটি কেবল বাক্যের প্রথমেই ব্যবহার করা ভালো। তারপর উড ব্যবহার করলে বাক্যটাকে বেশি অর্থবহ বা সুন্দর করে তোলে। যেমন উই ইউজ টু প্লে এভরিডে, আমরা প্রত্যহ খেলতাম। দেন আই উড গো টু মাই ফ্রেন্ডস হোম, আমি আমার বন্ধুর বাড়ি যেতাম। আই উড ওয়াচ টিভি, আমি টিভি দেখতাম। অ্যান্ড আফটার দ্যাট আই উড কাম ব্যাক হোম, এখানে টু হোম হবে না, জাস্ট আই উড কাম ব্যাক হোম, আমি বাড়ি ফিরতাম। মানে রিপিটেশন অফ পাস্ট, অতীতে আমি করতাম, যেতাম, খেতাম। ইন জেনারেলি কেউ কোনো কিছু করতো বোঝাতে আপনার উডের ব্যবহার করা যেতে পারে। এছাড়াও উডের ব্যবহার হয় কন্ডিশনাল সেন্টেন্সে, যেমন সেকেন্ড কন্ডিশনালে একটা ক্লজ পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্সে থাকে, আর একটা ক্লজ ফিউচার ইন পাস্ট মুডে থাকে। যেমন ইফ আই ওয়েন্ট হি উড কাম, যদি আমি যেতাম সে আসতো। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, মানে আমি যদি তোমার জায়গায় থাকতাম, আই উড প্র্যাকটিস স্পোকেন ইংলিশ এভরিডে, আমি প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করতাম। গিভিং প্রায়োরিটি, কাউকে প্রাধান্য দেওয়া অর্থে। মনে করেন আপনার একটা বন্ধু আছে, আপনি তাকে কোথাও ঘুরতে নিয়ে যাবেন, তার ফ্যামিলি গার্ডিয়ানদের সাথে, তার বাবার সাথে, তার মার সাথে আপনি অনুমতি নিচ্ছেন তার কাছ থেকে। যেমন আপনি বলছেন যে আন্টি বা আঙ্কেল, উড ইট বি ওকে ইফ আই ইফ শি কাম উইথ মি, মানে যদি সে আমার সাথে যায় তাহলে কি ঠিক হবে? তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো প্রবলেম হবে না তো সে আমার সাথে গেলে? উড ইট বি ওকে ইফ আই কল ইউ আফটার 10 মিনিটস, আমি যদি আপনাকে 10 মিনিট পর কল করি তাহলে কি হবে? তাহলে কি ঠিক হবে যদি আমি আপনাকে 10 মিনিট পর কল করি? এই ধরনের অর্থ দেয়। আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, নিজে থেকে দুই চারটা সেন্টেন্স অর্গানাইজ করার চেষ্টা করবেন, জেনারেট করার চেষ্টা করবেন, দেখবেন ডেভেলপ করতে পারবেন। এই যে মডেলটা আমি দেখালাম, আর যে 21-22 যে পিডিএফটা দিয়েছি, আপনারা একটু পড়বেন। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে অনেকটা। তারপরে সমস্যা থাকলে আমি বুঝাবো। এছাড়া তো আমি বলছি 1-to-1 সেশন গুলোও থাকবে। আর একটা যে কথা, সেটা হচ্ছে সেমি মডেলটা এর পরে দেখাবো। সেমি মডেল কমপ্লিট হলেই আমরা প্র্যাকটিক্যাল স্পিকিং, প্র্যাকটিক্যাল লার্নিং এর ভিতর মুভ করব। তো কেউ মিস দিবেন না, যে এফোর্টটা দিচ্ছেন, যেভাবে টাইমলি ক্লাস করছেন, এটা ধরে রাখেন। কারণ এই টাইমে এই 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 মাসের ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি প্র্যাকটিক্যাল, অনেক বেশি ইম্পর্টেন্ট হবে এই সেমি মডেল আর প্যাসিভ কমপ্লিট করার পর। ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন। কারো কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে জানাবেন, নক করবেন, আমি কথা বলবো। আর যারা আমার প্রিভিয়াস ব্যাচে ক্লাস করেছিলেন, প্রিভিয়াস ব্যাচে মানে 80 ব্যাচ না, তারও আগের ব্যাচে, কিন্তু এই ব্যাচের সাথে আবার নতুন করে ক্লাস করছেন, যাদের ফুল পেমেন্ট কমপ্লিট আছে, তারাই তো নতুন ব্যাচে আসছেন। আপনাদের টেনশনের কারণ নেই। আপনাদের আমি এই যে 80 ব্যাচের যে নতুন ল্যাঙ্গুয়েজ, মানে যে হোমওয়ার্ক সাবমিটের যে গ্রুপটা আমি করেছি, কনভারসেশন গ্রুপ, আপনাদের সবাইকে আমি অ্যাড করে নিব। এই ধরনের টেনশনের কারণ নাই। ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। দ্যাটস অল ফর টুডে।